লালিগুরাসের আদর মাখা সবুজ পাহাড়ি পথের হাতছানিতে ছোট ছোট পাহাড়ি জনপদের বুক চিরে সবুজ অরণ্যের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম পশ্চিমবঙ্গের সবচাইতে উঁচু এবং সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামে, যেখান থেকে শুরু হবে আমাদের স্বপ্নের সান্দাকফু ট্রেকের এক অবিস্মরণীয় রূপকথা। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় পড়েছিলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। ম্যাপ পয়েন্টিংয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল এই সান্দাকফু, কিন্তু তখন স্বপ্নেও ভাবিনি যে নিজের পায়ে হেঁটে সেই সান্দাকফু অবধি চলার সাহসও কোনোদিন দেখাতে পারবো। আজকের গল্প শুরু হচ্ছে সেই রকম একটা অভিযান দিয়ে। আমরা পায়ে পায়ে ট্রেক করে যাব সান্দাকফুতে, আর এই সান্দাকফু ফালুট হয়ে পুরো পায়ে হেঁটে পাহাড় ঘোরার গল্প থাকবে আমাদের এইবারের সিরিজের প্রত্যেকটি পর্বতে। আজ হলো এই সান্দাকফুর প্রথম পর্ব। এই সান্দাকফু ফালুট ট্রেক আমরা শুরু করব ধোত্রে গ্রাম দিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ভ্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 13ই এপ্রিল 2025 আর আমি দাঁড়িয়ে আছি জিটিএ দ্বারা আখ্যায়িত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার ক্লিনেস্ট ভিলেজ, সবথেকে পরিচ্ছন্ন গ্রাম ধোত্রেতে। আমাদের আজকের ভিডিওতে থাকছে কিভাবে কলকাতা থেকে খুব সহজে কম খরচে তাড়াতাড়ি চলে আসবেন এই অপূর্ব সুন্দর গ্রাম ধোত্রেতে। এখানে এসে কোথায় থাকবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন এবং এখান থেকে সান্দাকফু বা এখান থেকে অন্যান্য ট্রেকে যাওয়ার সমস্ত ডিটেলস। চাইলে আপনারা এই গ্রামটাতে এসে একদিন বা দুদিনের ছুটিও কাটাতে পারেন। দুদিনের ছুটি কাটানোর জন্য পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, পাখি, পাইন বন সব মিলিয়ে দুর্দান্ত সুন্দর একটা অভিজ্ঞতা হবে, এটা আমি কথা দিতে পারি। আমাদের সান্দাকফু সিরিজের প্রত্যেকটি পর্বে থাকছে এই পুরো জার্নির সমস্ত ডিটেলস, তাই এই সিরিজটা একদম মিস করবেন না। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রচুর তথ্যের জন্য। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন এই সান্দাকফুর প্রথম গল্প বা প্রথম অভিযান শুরু করা যাক সবথেকে পরিচ্ছন্ন গ্রাম ধোত্রে দিয়ে। হ্যালো ফ্রম শিয়ালদা স্টেশন। এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30 আর আজ হলো 12ই এপ্রিল। আর আজকে আমরা একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মানে আজকে আমরা যাচ্ছি সান্দাকফুতে। সান্দাকফু ফালুট হয়ে অসম্ভব সুন্দর একটা ট্রেক করে আমাদের ফিরে আসার ইচ্ছা রয়েছে। বেশ বড় সড়ো একটা প্ল্যান নিয়ে যাচ্ছি, আর সেজন্য আমরা বেছে নিয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা ভীষণই প্রিয় একটা ট্রেন আমার। উত্তরবঙ্গ এক্সপ্রেসে টিকিটের মারাত্মক চাপ ছিল, আমার ওয়েটিং 27 ছিল, সেটা RSC 39 হয়েছে, বাট স্টিল RSC হয়েছে, এটাই অনেক। আমি তো আশাই করিনি। স্লিপারেও আমি কেটে রেখেছিলাম, স্লিপারেও RSC হয়েছে। যাই হোক, আমরা ট্রেনে উঠে লাগেজ রেখে দিয়েছি। 7:40 ট্রেন ছাড়বে, আর কাল ঠিক সকাল 6:15 আমরা NGPতে নামবো। তাই এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সাথে দেখা হবে আবার NGP স্টেশনে গিয়ে। চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক আরেকটা নতুন গল্প। একদম 7:43 মানে 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। আর এই হলো আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের 3AC-র অন্দরমহল। এখানে উঠে আমি বসে পড়েছি আমার নির্দিষ্ট জায়গা, মানে সাইড লোয়ার। যেহেতু RSC সিট তাই সাইড লোয়ারই থাকবে। আর এই হলো এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের 3AC-র বাথরুম। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের 3AC-তে শিয়ালদা থেকে NJP পর্যন্ত ভাড়া পড়বে 895 টাকা করে পার হেড। আর এই ইস্টার্ন রেলওয়ের যে কোনো জার্নিতেই দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যখন ট্রেনটা যায়,
মায়ের আশীর্বাদ নিতে কিন্তু একদম ভুলি না আমরা। দেখতে দেখতে আমাদের ট্রেন প্রায় 101.6 কিলোমিটার পথ অতিক্রম করে আধ ঘন্টা দেরিতে বর্ধমান স্টেশনে এসে পৌঁছলো। আর বর্ধমান পেরোনোর সাথে সাথেই ডিনার সেরে সবাই যে যার ঘুমের দেশে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই ডিনারটা বাড়ি থেকে করে আনাই ভালো। শুনশান রাতের বুক চিরে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ছুটে চলল আমাদের ট্রেন। তারপরে একটা সময় দেখা মিলল প্রত্যুষের উত্তরবঙ্গের আকাশের প্রথম ঝলক। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:05 আর আমাদের ট্রেন 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় 50 মিনিট লেটে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছে। 50 মিনিট লেটে এসেছে সেটা বড় কথা না, বড় কথা হলো আমাদের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মোড়ে গিয়ে যে ডিরেক্ট শেয়ার কারটা ছিল ধরতে যাওয়ার, সেটা বেরিয়ে গেছে। কারণ সেটার টাইম ছিল 6:30, ওটা তখন পাবো না। তাই এখান থেকে কিভাবে আমরা যাই সেটা তাড়াতাড়ি দেখতে হবে। এখান থেকে অন্য কোনো শেয়ার কারে ব্রেক জার্নি করে আমাদের যেতে হবে, সেজন্য আমরা দেরি করব না, তাড়াতাড়ি এনজেপি স্টেশনের বাইরে গিয়ে দেখি কি ব্যবস্থা করা যায়। চলুন আমার সাথে। এনজেপি স্টেশন থেকে বেরিয়েই আগে যে ব্যাপারটা ছিল এখন তো সেটা পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এইদিকে শিফট করে দেওয়া হয়েছে গাড়িগুলো। আমাদের আগের বারের ভিডিওতেও দেখেছি, 2 মাস আগেই এসেছিলাম, অনেকটা কাজ এগিয়েছে। আমার এই যে পিছনের রাস্তাটা দিয়ে এলাম, এই জায়গায় প্রচুর ব্রেকফাস্টের দোকান আছে, এখান থেকে চাইলে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর এইখান থেকে সোজা বেরিয়ে গেলেই আপনারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি যাই করুন না কেন এইখানে সবটা পেয়ে যাবেন। এই হলো পুরো গাড়ির স্ট্যান্ড, এখান থেকে সব জায়গার গাড়ি মোটামুটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এখন আমরা দার্জিলিং মোড়ে যাওয়ার শেয়ার গাড়ি ধরে নিয়েছি, গাড়িতে উঠে বসেই পড়েছি। আর কাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে জায়গাটায় প্রচুর জল জমে আছে, ওই জন্য নিচে আর আমরা নামলাম না, একেবারে ডিরেক্ট গাড়িতেই বসে পড়েছি। এখান থেকে দার্জিলিং মোড় পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 40 টাকা মাথা পিছু। এই গাড়িটা কিন্তু শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের ওপর দিয়েই যায়, মানে এই শেয়ার গাড়িগুলো সেই একদম শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের ওপর থেকেই যায়। তাহলে আপনারা যারা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে নামবেন তাদের ভাড়া পড়বে 30 টাকা। অনেকেই শিলিগুড়ি এসএনটিতে নেমে গেলেন, কারণ এখান থেকেও প্রচুর জায়গার গাড়ি ছাড়ে। আচ্ছা, এই এসএনটির জাস্ট একটু আগে এগিয়ে এসে এই যে রাস্তাটা এখন আমরা দাঁড়িয়ে আছি, বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই চলে যাচ্ছে শিলিগুড়ি স্টেশনের দিকে, মানে এই রাস্তাটা শিলিগুড়ি স্টেশনের দিকে যাচ্ছে একদম এখান থেকে একটুখানি। আর তার পাশেই রয়েছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। দার্জিলিং মোড়ে আসার পরেই এখান থেকে আমরা নিয়েছি এখন সুখিয়াতে যাওয়া শেয়ার গাড়ি। অ্যাকচুয়ালি তো আমরা যাচ্ছি ধোত্রে যাওয়ার জন্য এই দার্জিলিং মোড় থেকে দুটো সময়ে দুটো শেয়ার গাড়ি ছাড়ে, একটা ছাড়ে সকাল 6:30টায় আর একটা ছাড়ে সকাল 11:30টায়। যেহেতু 6:30টার গাড়িটা বেরিয়ে গেছে আর 11:30টার এখনও অনেক দেরি, সেজন্য আমরা সুখিয়া অবধি এগিয়ে যাচ্ছি। ওখান থেকে আশা করি আমরা ধোত্রের গাড়ি পেয়ে যাব। এখন বাজে 7:50। তাড়াতাড়ি এখান থেকে রওনা দিই সুখিয়ার উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি সুখিয়াতে যাব ওখানে গিয়ে আরও ব্যবস্থা করতে পারবো ধোত্রে যাওয়ার শেয়ার গাড়ি ওখান থেকে কিভাবে পাওয়া যায় সেটার ডিটেলটাও আপনাদেরকে দিতে পারবো। দেখুন, মাত্র 2 মাস আগে আমরা এই রাস্তা দিয়ে গেছি কায়াভির, তখন এই রাস্তাটা একদম শুকনো ছিল, গাছে পাতা ছিল না। আর এই বসন্তে পুরো সবুজ পাতায় এই রাস্তার একদম দৃশ্যটা আলাদা, পুরো চিত্রটাই আলাদা হয়ে গেছে। আর দূরে পাহাড়গুলো একদম পরিষ্কার আমাদের চোখে ধরা পড়ছে। এই রাস্তা থেকে এত উঁচু পাহাড় কিন্তু এর আগে কখনো দেখিনি। ডান দিকে এই বুদ্ধিস্ট পতাকাগুলো লাগানো হয়েছে, রাস্তাটা অপূর্ব লাগছে দেখতে, জাস্ট অপূর্ব। हेलो हेलो, आपका नाम क्या है भैया? अफजल हुसैन। আচ্ছা, এখন আমরা রয়েছি রোহিণী গেটের কাছে। রোহিণী গেট হচ্ছে এই জায়গাটা, আর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়াং ঘুম হয়ে দার্জিলিংয়ের দিকে। আমরা তো ওইদিকে যাব না, যেটা বললাম, আমরা যাব এই সোজা যে রাস্তা ওই রাস্তাটাতে, মানে যেখান থেকে আমরা মিরিক হয়ে চলে যাব সুখিয়ার দিকে। এই সুন্দর রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আসবে গাড়িধুরা। এই গাড়িধুরা থেকে একটা রাস্তা চলে গেছে দার্জিলিংয়ের দিকে, এখান থেকে দার্জিলিং প্রায় 74 কিলোমিটার। আর এই যে আমরা মিরিকের রাস্তায় ঢুকে গেলাম, এখান থেকে মিরিক হচ্ছে 29 কিলোমিটার। সামনের রাস্তাটা এত সুন্দর, মানে যত ভাবছি যে ক্যামেরা খুলবো না কিন্তু খুলতে বাধ্য। সবুজে মোড়া রাস্তা, দুপারে চা বাগান। এখন আমরা চলে এসেছি দুধিয়াতে।
এই দুধিয়া জায়গাটা কিন্তু বর্তমানে ট্যুরিস্ট স্পট হিসাবে বেশ আত্মপ্রকাশ করেছে। এটা শিলিগুড়ি বা এনজিপি থেকে একেবারেই কাছে। এইখানে শীতের সময় প্রচুর ট্যুরিস্ট আসেন, পিকনিক স্পট আছে এখানে কাছাকাছি প্রচুর। সামনে দুধিয়া নদী রয়েছে, মানে শিলিগুড়ি থেকে যেটা বলছিলাম ওই 24-25 কিলোমিটার মতন দূরে হবে। আচ্ছা, এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা বেঁকে গেছে এই রাস্তায় সোজা চলে গেছে বাগডোগরা এয়ারপোর্টের দিকে। এই যে রাস্তাটা দেখুন, এই যে সোজা চলে গেছে এখান থেকে বাগডোগরা। এই যে এখন আমরা উঠছি দুধিয়া ব্রিজে, দারুণ সুন্দর একটা ব্রিজ, আর তার নিচ থেকে বয়ে চলেছে দুধিয়া নদী। আর এই নদীর পাড়েই হচ্ছে পিকনিক স্পট। মানে শীতের সময় এখানে পা রাখার জায়গা থাকে না, এত মানুষ এখানে পিকনিক করতে আসেন। ভীষণ সুন্দর এই জায়গাটা, ভীষণ স্নিগ্ধ। আচ্ছা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে মিরিকে যাওয়ার আরেকটা রাস্তা, কিন্তু রাস্তাটা খুব ডেঞ্জারাস। মিরিক বস্তির মধ্যে থেকেই এটা যাবে, ওটাতে আমরা যাচ্ছি না। আমাদের গাড়িটা এই রাস্তা দিয়েই যাচ্ছে, মানে বেসিক্যালি শেয়ার গাড়িগুলো এই রাস্তা দিয়েই যায়। এই পাহাড়ি রাস্তার বুক চিরে যতবারই যাই না কেন, প্রত্যেকবারই এক অন্যরকম মুগ্ধতা আর অপার বিস্ময় কাজ করে। আজও তার ব্যতিক্রম হয়নি। নেপালি গান আর হিন্দি রোম্যান্টিক সব গান শুনতে শুনতে আমরা চলে এলাম টিংলিং ভিউ পয়েন্ট। আর এই টিংলিং ভিউ পয়েন্ট পেরোতেই সামনে এলো সৌরেনী বাজার। সৌরেনী বাজারটা ক্রস করলেই সুন্দর একটা মাঠ পেরিয়ে চলে এলাম আমরা সোজা মিরিক লেকের কাছে। আমরা জাস্ট মিরিকটা ক্রস করে একটু এগিয়েছি, বৃষ্টি নেমে গেল। ডান দিকেই তাবাকুশি চলে যাওয়ার রাস্তা। আর এইখানে মানে জাস্ট মিরিকটা ক্রস করে একটু আগে এগিয়ে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা গোপালধারা টি স্টেটের কাছে চলে এসেছি। মিরিকের পর থেকে, মানে মিরিক থেকে এই গোপালধারা পুরো মানে ফুলের স্বর্গরাজ্য। আর বিশেষ করে এই মার্চ এপ্রিল মাসে এইখানটাতে এত ফুল দেখা যায় চারিদিকে। আর এই চা বাগানটা দেখুন, একদম কচি পাতায় পুরো ছেয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। মানে একদম নতুন পাতাগুলো বেরিয়েছে, তো রংটাই অন্যরকম লাগছে চা বাগানের। আর চা বাগানের ঠিক নিচে নিচে ফুলগুলো হয়ে থাকে, নানান রঙের ফুল, নানান রংবাহারি ফুলের সমাহার এই মার্চ এপ্রিল মাস। আর তার সাথে এই বসন্তের কচি পাতা। গোপালধারা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই উপরের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা একটা নতুন ভিউ পয়েন্ট হয়েছে, এটাকে বলে গুফা পাতাল ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি পশুপতি ফটকে, ইন্ডিয়া নেপাল বর্ডার। আর এখান থেকে আইডি কার্ড দেখিয়ে একদম বাদিকে ঢুকে গেলে সামনে নেপাল বাজারটা আপনারা ঘুরে আসতে পারবেন, কোনো পাসপোর্ট লাগবে না। আর একটা গাড়ি বুক করে 300 টাকা দিয়ে এখানে সামনে একটা পশুপতি মন্দির আছে, সেটাও দেখে আসতে পারবেন। পশুপতি ফটক থেকে এখন আমরা সীমানার দিকে যাচ্ছি। পশুপতি থেকে সীমানার দূরত্ব 7 কিলোমিটার। তবে এই রাস্তায় এত আলো রোদ এই প্রথমবার দেখছি। মানে যখনই এই রাস্তাটা দিয়ে আসি পুরো মেঘে ঢাকা থাকে, অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। আর জীবনে প্রথমবার সীমানা ভিউ পয়েন্টে এসে এরকম খোলামেলা আবহাওয়া, ভারত আর নেপালের একদম মিলনস্থল। এইখান থেকে খুব সুন্দরভাবে নেপালকে দেখা যায়, মানেভঞ্জনের পুরো জায়গাটা দেখা যায়, দারুণ দেখা যাচ্ছে। এখন পুরো খুলে গেছে। দাঁড়ান আমি কাঁচটা নামাই। এই কি ভাল লাগছে, ডান দিকে মেঘটা ভেসে আসছে, অপূর্ব লাগছে। আর এদিকের বড় পাহাড়গুলো পুরো খুলে পুরো নেপালটা দেখা যাচ্ছে এখান থেকে। এত সুন্দর ভিউ এই প্রথম পেলাম। চলে এসেছি আমরা সুখিয়া পুকুরি। সুখিয়াতে আমরা চলে এসেছি। আর যেটা বলছিলাম, এই আফসু ভাইয়ের গাড়িতে আমরা এলাম। ভীষণ ভালো ছেলে, খুব সুন্দর গাড়ি চালিয়ে এনেছে, অনেক জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দেখিয়েছে স্পট। ওর নাম্বারটা দিয়ে দিলাম, ওর সাথে যোগাযোগ করে নেবেন যদি আসেন। আর ওর বাড়ি দুধিয়াতে, ওখান থেকে ও কিন্তু সাইট সিইং করায়, চাইলে ওখান থেকে ওর সাথে যোগাযোগ করে আপনারা ঘুরতে পারেন। আর এইখানে আসা পর্যন্ত, মানে দার্জিলিং মোড় থেকে এই সুখিয়া পর্যন্ত আসার জন্য আমাদের পার হেড ভাড়া পড়লো 250 টাকা করে। আমরা
আমরা চলে এসেছি সুখিয়া বাজারে। আর সুখিয়াতে এসে দেখুন কি ঝলমলে ওয়েদার। এখন এখানে 17 ডিগ্রি চলছে। এই প্রথম মানে সুখিয়ার এখানে এসে এত সুন্দর ওয়েদার পেলাম। কিছুদিন আগে কাইয়াভির যাওয়ার জন্য যখন এসেছিলাম তখন ঠান্ডায় পুরো কাঁপছিলাম। যখন নেমেছিলাম তখন 1 ডিগ্রি ছিল। যেটা বলছিলাম, ব্যাগটা রেখে দিলাম একটা দোকানে। এখানে আমাদের শেয়ার গাড়ি আসছে, আমরা এখান থেকে তো ধোত্রে যাব। ধোত্রের গাড়িটা মানে সকালের গাড়িটা যেহেতু মিস করেছি, সেজন্য এখন দার্জিলিং থেকে শেয়ার গাড়ি আসছে, সেই শেয়ার গাড়ি করে যাব। আর এই সেই জায়গাটা দেখুন, এই হলো একদম সুখিয়া বাজারের যে মোড়, সেই জায়গাটা। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে কাইয়াভিরের দিকে, এখান থেকে ডান দিকের রাস্তাটা। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে ঘুম হয়ে দার্জিলিং। এই জায়গাটা ভীষণ জমজমাট, এই সুখিয়া বাজারের এই জায়গাটা। এখান থেকে মোটামুটি আপনি সব জায়গায় শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন। এইখানে সুখিয়া মোড়েই রয়েছে একটা সুন্দর মিয়া মোড়ের শপ। তো এখানে মিয়া মোড়ের শপ দেখে এখানেই চলে এলাম ব্রেকফাস্টের জন্য। আর এখান থেকে নিয়ে নিয়েছি একটা ফিশ চপ আর একটা চিকেন শামি কাবাব। ফিশ চপটার দাম 30 টাকা আর এটা মোস্ট প্রবাবলি 35 টাকা। এইটা দিয়ে আপাতত ব্রেকফাস্ট সেরে নিই, অন্য আর কিছু খেলাম না। সুখিয়া বাজারের যে সুখিয়া মোড়ে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে মাত্র 4 কিলোমিটার ঘুমের দিকে এগিয়ে গেলেই কিন্তু লেপচা জগৎ। আর আমরা এই সুখিয়া থেকে লেপচা জগৎ কিন্তু ট্রেক করেছিলাম, হেঁটে এখান থেকে গিয়েছিলাম। শুধু লেপচা জগৎ না, মানে লেপচা জগৎ থেকে এখানে সুখিয়া, এখান থেকে 2 কিলোমিটার দূরে জোড়পোখরি, সুখিয়া মনেস্ট্রি, এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট যেটার আমরা নাম দিয়েছিলাম সম্পিতানু ভিউ পয়েন্ট। সেই সমস্ত জায়গাগুলো দেখে এখান থেকে হেঁটে লেপচা জগতে ফেরা এবং ফেরার পথে পথ হারানো, এই সমস্ত অভিজ্ঞতা আমরা ভাগ করে নিয়েছিলাম আমাদের লেপচা জগতের ভিডিওতে। এবং আমাদের ওই লেপচা জগতের ভিডিওটি যদি এখনও না দেখে থাকেন তাহলে কিন্তু খুব মিস করছেন, কারণ লেপচা জগৎকে ওইভাবে এখনও পর্যন্ত কেউ দেখায়নি। অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। এখন ঘড়িতে ঠিক 1টা বাজে আর আমাদের দার্জিলিং থেকে রিম্বিক যাওয়ার এই শেয়ার গাড়ি চলে এসছে। এই গাড়িটাতেই যাব। লাগেজ ওপরে এইভাবে রেখে দেওয়া হয়, এর উপরে কভার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হবে, প্রোটেক্টেডই থাকে। এই যে, আর এবার গাড়িতে উঠে পড়ি। আমরা এখন মানেভঞ্জনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা আগেরবারে ফেরবার সময় দেখেছিলাম যে তৈরি হচ্ছে, তো এখন দেখছি বেশ ভালোভাবেই রাস্তাটা তৈরি হয়ে গেছে। এখান থেকে মানে সুখিয়া থেকে মানেভঞ্জন পর্যন্ত শেয়ার গাড়ি সবসময় প্রায় অ্যাভেলেবেল, সন্ধ্যে পর্যন্ত 60 টাকা করে মাথা পিছু দিয়ে চলে আসতে পারেন। অনেক সময় মানেভঞ্জন থেকেও ধোত্রে শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু আজকে সেটা নেই, সেই জন্যই আমরা এতক্ষণ সুখিয়াতে ওয়েট করে গেলাম। সুখিয়া থেকে যদি ধোত্রে ডিরেক্ট রিজার্ভে চলে যেতাম তাহলে কিন্তু অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম, সেক্ষেত্রে ওই 1500 থেকে 2000-এর মধ্যে ভাড়া পড়তো। কিন্তু আমরা এই শেয়ার গাড়িটা দেখাবো, কভার করব বলে আর গেলাম না, শেয়ারেই যাচ্ছি। এখন 1:05 হয়েছে। আমরা মানেভঞ্জন বাজার ঢুকে গেছি। আজকে রবিবার বলে এই বাজারের অনেক দোকান বন্ধ রয়েছে, না হলে কিন্তু এই বাজার আরও জমজমাট থাকে, এখানে আরও প্রচুর গাড়ি থাকে। আর মানেভঞ্জন থেকে যারা ট্রেকিং করতে যান তারা এইখান থেকেই কিন্তু শুরু করেন। আর এইখান থেকেই মানে এই মানেভঞ্জন থেকে গাড়ি করেও সান্দাকফু যাওয়ার যে ব্যাপারটা, এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেইখান থেকে আপনাদের ওই ল্যান্ড রোভার ভাড়া করে তারপরেই গাড়ি নিয়ে আপনারা সান্দাকফু যেতে পারবেন। মানে নিজেদের গাড়ি বা এখান থেকে অন্য কোনো গাড়ি নিয়ে কিন্তু সান্দাকফু যাওয়া যায় না। এখানের যে ল্যান্ড রোভার স্ট্যান্ড রয়েছে সেখানে পারমিট করে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে, টাকা পয়সা জমা দিয়ে তারপরে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে সান্দাকফু, ফালুট বা তার আগে যদি টুমলিং যে কোনো জায়গায় যেতে চান। এই যে মানেভঞ্জন, এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। আর এই যে ভিজিটার সেন্টার, এখান থেকে আপনাদেরকে পারমিটটা করতে হবে। এইখানের হোমস্টেতে অনেকে অ্যাক্লিমেটাইজেশনের জন্য থাকেন, মানে থাকা উচিতও। যারা গাড়ি করে যাবেন, যেদিনকে কলকাতা থেকে আসলেন সোজা গাড়ি করে একদম সান্দাকফু চলে গেলেন, এটা শরীরের জন্য ঠিক নয়, কারণ বডিকে অ্যাক্লিমেটাইজড হতে টাইম দিতে হবে। সেই জন্য সবথেকে ভালো হয় যদি আপনারা মানেভঞ্জনে একটা রাত্রি স্টে করে তার পরের দিন রওনা দেন। ঠিক 2:05 বাজে আমরা ধোত্রেতে ঢুকছি, মানে প্রায় 1 ঘন্টাই লাগলো ওখান থেকে আসতে। মানে সুখিয়া থেকে 25 কিলোমিটার দূরে এই ধোত্রে। বর্তমানে দার্জিলিং কালিম্পং জেলার পরিচ্ছন্নতম গ্রাম ধোত্রে। আমরা চলে এসেছি ধোত্রেতে, এবার গাড়ি থেকে নামবো। এই হলো ধোত্রে বাজার।
ধোত্রে বাজার থেকে আমরা একটু এগিয়ে আসছি, মানে বাজারের পাশেই, আমরা যেখানে আগে ছিলাম আর কি, ওখানেই আবার এবারে থাকবো। একদম ট্রেকিং শুরুর মুখেই যে হোমস্টেটা রয়েছে, কাঞ্চন ভিউ হোমস্টে, আমরা সেখানে থাকবো। এই আমাদের গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল, আর গাড়িতে আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 300 টাকা করে। অ্যাকচুয়ালি এইটুকু রাস্তা 300 টাকা ভাড়া নয়, কিন্তু যেহেতু দার্জিলিং থেকেই আমরা সিটটা রিজার্ভ করে রেখেছিলাম, না হলে মুশকিল হতো গাড়ি পাওয়া। দার্জিলিং থেকে অ্যাকচুয়ালি এই অবধি ভাড়া হচ্ছে 300 টাকা মাথা পিছু। আর আমরা চলে এসেছি এখন আমাদের সেই পুরনো আশ্রয় সাঙ্গে ভাইয়ার কাঞ্চন ভিউ হোমস্টেতে। একদম এই রাস্তা দিয়ে জাস্ট উঠে গেলেই সামনে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই। চলে এসেছি কাঞ্চন ভিউ হোমস্টেতে আমাদের রুমে। এই রুমটাতে আগের বারে আমরা ছিলাম একদিনের জন্য। অ্যাকচুয়ালি আমাদের এই রুমটাই বুকিং ছিল, কিন্তু অন্য গেস্ট এসে যাওয়ায় আমরা নিচে বেশি দিন ছিলাম, ওপরে একদিন ছিলাম। এই রুম থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। এই দিকের যে জানলাটা, এখান থেকে সোজা একদম সামনে কাঞ্চনজঙ্ঘা আসে। এই যে রাস্তা, আর ঠিক ওপারে আসে কাঞ্চনজঙ্ঘাটা। রুমটা একবার দেখিয়ে দিই। এইদিকে একটা ডাবল বেড রয়েছে, আর এইদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবেন রুমটাতে। রুমে নতুন যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে এরকম বেতের 2টো চেয়ার, বেশ সুন্দর। রুমটাকে বেশ দারুণ একটা ডাইমেনশন দিয়েছে। এখানে পাশে একটা বেড সাইড টেবিল আছে, আর এইখান থেকে পুরো গ্রামের ভিউটা পাওয়া যায়। এখানে প্লাগ পয়েন্ট সুইচ, আর তার উপরে এই যে বড় গ্রামের ভিউটা, সুন্দর একটা গ্রামের ভিউ আছে। পুরো 3 দিক খোলা এই রুমটা, ভীষণ সুন্দর। আর মেন যে বিছানাটা, তার উপর থেকে এই যে এই দিকের ভিউটা পাওয়া যায়। এই দিকে ভীষণ সুন্দর একটা ভিউ আছে। এখান থেকে কিন্তু পুরো ওই দিকের রাস্তাটা, মানে মানেভঞ্জন থেকে ওই যে পুরো রাস্তাটা চলে যাচ্ছে লেপচা জগৎ হয়ে, ঘুম হয়ে দার্জিলিং, পুরোটা দেখা যায় এখানে। মানে রাত্রিবেলা এই দিকটা পুরো চকচক করে। আর এই যে ডান দিকে এই পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে, এখান থেকেই রাস্তা চলে যাচ্ছে টংলু টুমলিংয়ের দিকে। ট্রেকিংটা এখান থেকেই শুরু হয়। বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এইখানে ওয়াল হ্যাঙ্গিং কিছু ক্লিপ দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট আয়না দেওয়া রয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে একটা স্যান্ডেলও দেওয়া রয়েছে, গিজার রয়েছে। এই হলো বাথরুম। এখানে আমাদের আগেরবার থেকে এক্সপিরিয়েন্স এত ভালো, আর এনাদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল যে আমরা আর অন্য কোনো হোমস্টেতে ট্রাই করিনি। তবে সেইবারও আমরা ধোত্রের মানে বেশ কিছু হোমস্টে, মানে বেশিরভাগ হোমস্টেকেই মানে দেখিয়েছিলাম। ধোত্রের হোমস্টে নিয়ে আলাদা একটা ভ্লগও আছে আমার চ্যানেলে, সেটার আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেটাও দেখে নিতে পারেন। অন্য কোনো হোমস্টে যদি আপনাদের পছন্দ হয় আসতেই পারেন, তবে আমার মতে এটা হচ্ছে সেরা। যারা ট্রেক করবেন তাদের জন্য তো বটেই, কারণ একদম এখান থেকেই ট্রেকিংটা শুরু হচ্ছে। চারপাশটা ঘুরে দেখানোর আগে খেয়ে নিই, কারণ পেট পুজো সকাল থেকে সেইভাবে হয়নি। এখন 2:35 বেজে গেছে, তো সেই জন্য দেরি না করে আমরা ভাতের টেবিলে বসেই পড়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কাঁসার থালায় ভাত দেওয়া হয়েছে। পরিবেশটা খুবই জানা, যারা দেখেছেন তারা তো জানেন। একটা সবজি তরকারি আছে, সব রকম সবজি দিয়ে, গাজর বাঁধাকপি। এখানে আছে ডিমের তরকারি, আর এখানে আছে ডাল, তার সাথে স্যালাড, পাঁপড়, চাটনি, দেশি ঘি। हेलो, हाय तो हेलो। अरे आपको ही मिस कर रहा था। कैसे? बहुत अच्छा, ठीक है। हाँ। आपका तबीयत बिगड़ गए थे, अब ठीक है? हाँ, ठीक है, ठीक है। এই হচ্ছে ব্যাপার, মানে আত্মীয়ের বাড়ি আসার মতন একটা অবস্থা আর কি। যাই হোক, তাড়াতাড়ি এবার পেট পুজোটা সেরে নিই, তারপরে বাইরে বেরিয়ে গ্রামটাও ঘুরে দেখাবো। সেজন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিলাবৃষ্টি হচ্ছে, লাঞ্চ করে উঠেছি আর শিলাবৃষ্টি দেখুন ধোত্রেতে এসে কি অবস্থা। ছোট্ট ছোট্ট শিল, পুরো স্নোফলের মতো, দারুণ। লাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে। একটু বৃষ্টি এসেছিল, সেজন্য একটু দেরি হয়ে গেল। এখন 4:30 বেজে গেছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ ধোত্রে। এই আই লাভের চল তো সারা জায়গাতেই উঠেছে। এটা আগের বারে মানে 2024-এর মে মাসেও যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ছিল না, এটা অক্টোবরে লাগিয়েছে। আর ঠিক এর পাশ থেকেই এই যে রাস্তা চলে গেছে পাইন বনের মধ্যে থেকে।
এই রাস্তায় চলে যাচ্ছে সোজা টংলু হয়ে টুমলিং, মানে সান্দাকফু যাওয়ার প্রথম স্টপেজ। আগেরবারে তো আমরা টংলু থেকে ট্রেক করে আবার ফিরে এসেছিলাম, আর সেবারই আপনাদের কথা দিয়েছিলাম যে পুরো রাস্তাটা এক্সপ্লোর করব, সেই জন্যই এইবারে আমাদের এখানে আসা। যাই হোক, এখন আর ওই দিকে যাব না, ওই দিকটা তো আমরা যাবোই, কালকে তো এক্সপ্লোর করব। এখন গ্রামটা একটু ঘুরে দেখি চলুন। আর আমাদের হোমস্টে হচ্ছে, এই যে ট্রেক শুরু হচ্ছে জাস্ট একদম প্রথম হোমস্টেটা, মানে ট্রেকিং রুটটা শেষ হওয়ার পরেই প্রথম আপনি যে হোমস্টেতে গিয়ে ধাক্কা খাবেন, এটাই হলো আমাদের হোমস্টে, কাঞ্চন ভিউ হোমস্টে। এইখান থেকে ধোত্রে গ্রামটাকে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমার এই দিকটাতে যদি দেখেন, মানে যে রাস্তা দিয়ে আমরা এসেছি নিচের দিকে, এই যে রাস্তা নিচে দেখতে পাচ্ছেন, তার ঠিক সামনে এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, এখানে তো নিচে হোমস্টেগুলো আছে, এখানকার খুব বিখ্যাত বিখ্যাত হোমস্টে। আর এইখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আসে, এই জায়গাটাতে পুরো কাঞ্চনজঙ্ঘা আসে। যেটা বললাম যে এখানকার সমস্ত হোমস্টেই আমাদের দেখানো আছে। আর এই দিক থেকে জাস্ট ডান দিকে যদি চোখটা ঘোরান, তাহলে পাইন ফরেস্টের ঠিক মাঝখানে গ্রামের মধ্যেই একদম রয়েছে একটা খুব সুন্দর শিব মন্দির। এই যে এই জায়গাটাতে শিব মন্দিরটা রয়েছে, এই যে শিব মন্দিরের মাথা, তার পাশেই রয়েছে একটা গুম্ফা। এই হচ্ছে গুম্ফাটা। এই দুটোর কথা তো অনেকেই জানেন। এবার এই দুটোর মধ্যে থেকে একটা রাস্তা উঠে গেছে ওই পাইন ফরেস্টের একদম পিছনে, ওখানে রয়েছে এখানকার সর্বোচ্চ পয়েন্ট ওয়াচ টাওয়ার, 8550 ফুট উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এই ধোত্রে গ্রাম, এবং সেখানকার সর্বোচ্চ জায়গা হচ্ছে ওই ওয়াচ টাওয়ারটি। আর যেটার কথা অনেকেই জানেন না, এই গ্রামের মধ্যেই রয়েছে আরও একটি ছোট গুম্ফা বা ছোট মনেস্ট্রি। সেটা হচ্ছে এই মনেস্ট্রির পিছন দিক থেকে মিম, দার্জিলিং পুরো ওইদিকে রাস্তাটা দেখা যাচ্ছে। এখন একটু খুলেছে বৃষ্টি হওয়ার পর, ভালো লাগছে দেখতে। এখানে এখন টেম্পারেচার ওই 13-14 ডিগ্রি চলছে, বেশ ভালো, খুবই প্লেজেন্ট। এই রাস্তাটাই বলছিলাম, এই রাস্তা ধরেই আমরা কিন্তু এসেছি দার্জিলিং থেকে। আর এই দিকের রাস্তা সোজা চলে যাচ্ছে রিম্বিকের দিকে। এখন দাঁড়িয়ে আছি সেই ছোট মনেস্ট্রিটার পাশে। এই হলো সেই ছোট্ট মনেস্ট্রি, যেটা একেবারে গ্রামের ভেতরে প্রাণকেন্দ্রে রয়েছে বলা যেতে পারে। কি সুন্দর সব ফুল ফুটেছে, সব ফুলের নামও আমি জানি না, এগুলো কি ভালো লাগছে দেখতে। মনেস্ট্রির ভিতরটা আগে আমরা দেখিয়েছি, তাই ভিতরে আর ঢুকছি না। এখন সোজা চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে। এই হলো গ্রামের ভিতরের রাস্তা, যেটা থেকে এখন আমরা যাচ্ছি। প্যারালালি 3টে রাস্তা আছে, নিচে তো মেন রোডটা দেখালাম, এটা গ্রামের ভিতরের রাস্তা। এর ডান দিকে আর একটা রাস্তা রয়েছে, ওই দিকে বাগানগুলো রয়েছে। এই নিচে দিয়ে যে রাস্তাটা, 3টেই প্যারালালি গিয়ে মেন রোডে মিলেছে। কেন এটা ক্লিনেস্ট ভিলেজ সেটা আপনি এই গ্রামের পথে চললেই বুঝতে পারবেন। জায়গায় জায়গায় এরকম অর্গ্যানিক ডাস্টবিন করে দেওয়া রয়েছে, এবং গ্রামের প্রত্যেকটি মানুষ কিন্তু এটা নিয়ে প্রত্যেকে অত্যন্ত সচেতন। কেউ একটাও খাবারের প্লাস্টিক, জলের বোতল বা অন্য কোনো আবর্জনা রাস্তাঘাটে কোনো জায়গায় ফেলেন না। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একটা কিচ্ছু নেই এখানে, সব কিন্তু ওরকম ছোট ছোট অর্গ্যানিক ওই ডাস্টবিনগুলোর ভেতরেই ওনারা ফেলেন। আর তার সাথে এই গ্রামে আসলে, পাহাড়ি গ্রামে আসলে, এই যে মিষ্টি মিষ্টি সব বাচ্চারা থাকে। বলো বলো, আমাদেরকে একটু নামটা বলে দাও। এখানে আরও একটি নতুন জিনিস দেখতে পাচ্ছি, ওয়াল পেন্টিং হয়েছে, এবং সেটাও কি হয়েছে দেখুন একবার। এখান থেকে পুরো সান্দাকফুর যে ট্রেকিং রুট, সান্দাকফু ফালুট হয়ে পুরো যে সিঙ্গলীলার পুরো ট্রেকিং রুটের ম্যাপ গাইড দিয়ে দেওয়া রয়েছে এইখান থেকে। এই ছবিটা তুলে নিলে আপনাদের এই ম্যাপটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর তার ঠিক এই পাশের দেওয়ালে এই ছবিটা এঁকেছে দেখুন, কি দারুণ। একজন মাউন্টেনিয়ার, একজন মাউন্টেন বাইকার, তার সাথে উপরে কাঞ্চনজঙ্ঘা আর ধোত্রে গ্রাম। ছবিটা খুব সুন্দর হয়েছে। এখন দাঁড়িয়ে আছি ধোত্রে বাজারের একদম মেন পয়েন্টে। এই দিক থেকে এসছি, এই যে রাস্তা, এখান থেকে হচ্ছে চলে গেছে রাস্তা দার্জিলিংয়ের দিকে, আর এই রাস্তা চলে যাচ্ছে এই যে উপরের ওয়াচ টাওয়ার ওই দিকে, মানে এখান থেকে গিয়ে বাঁদিকে উঠতে হবে। আর এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট আছে, হোমস্টে তো আছেই, কিন্তু রেস্টুরেন্ট, চায়ের দোকান, এই সমস্ত কিন্তু এখানে বেশ কয়েকটা আছে। সন্ধেবেলা এখানটা এসে আপনারা বসে চা, কফি, মোমো এই সমস্ত খেতে পারেন। দাঁড়িয়ে আছি ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়ার গেটটা আছে, যেই গেটের একেবারে সামনে, আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এইখান থেকে পুরো পাইন ফরেস্টের ভেতর থেকে রাস্তা চলে গেছে। এটাও কিন্তু ছোট একটা হাইকিংয়ের জন্য দারুণ সুন্দর। এটা সম্পূর্ণ উল্টো দিকে,
টংলুর। কিন্তু যদি আপনারা শুধুমাত্র ধোত্রে গ্রামটাতেই আসেন, এখানেই ধরুন দুরাত্রি থাকলেন, সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটা হাইক করে এই পাইন ফরেস্টটা দেখে আসতে পারেন। কয়েক পা এগিয়ে গেলে, মানে 100-200 মিটার যদি একটু এগিয়ে যান, প্রথমে না আপনার গা ছমছম করবে, এমন একটা মানে সাররিয়েল পরিবেশ, পুরো ভৌতিক যেন। এই পথের অভিজ্ঞতা কোনো দিন ভুলবো না। মানে সেই দেখেছিলাম কার্শিয়াংয়ের ডাউহিল, আর তারপরে হলো এই ধোত্রে। এত মায়াবী, এত রহস্যময়, আর এত সুন্দর গ্রাম, এবং এত মানে কি বলবো সাররিয়েল লাগবে এই পথ দিয়ে হেঁটে যেতে আপনার, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। যতবার আসবো ততবারই এখানে এই রাস্তাটা দিয়ে আমি হাঁটার চেষ্টা করব। আজকে বেশি দূর যাচ্ছি না, তবে আমাদের ইচ্ছা আছে এরপরে এসে শুধু ধোত্রে গ্রামে কাটানোর। ওই যে চারিদিকে লেখা থাকে না, আই লাভ অমুক, আই লাভ তমুক, তো আই রিয়েলি লাভ ধোত্রে। আমার ধোত্রেতে এসে ছুটি কাটানোর ইচ্ছা আছে। প্রত্যেকবারই তো কাজ নিয়ে আসি। এই গ্রামটাকে সত্যি ভালোবাসতে হয়, মানে ভালোবাসতে হয় না, আপনি প্রেমে পড়েই যাবেন। এই গ্রামটা এতটাই সুন্দর। এবার এই গ্রামের শব্দটা একটু শুনুন, এই পাইন বনের শব্দটা একটু শুনুন। ধোত্রের যে মনেস্ট্রিটার কথা বলছিলাম, একদম শিব মন্দিরের পাশে, সেই মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি। একদম মেডিসিনাল প্ল্যান্টের পাশেই ছোট্ট সুন্দর মিষ্টি একটা মনেস্ট্রি, ভীষণ পবিত্র। এই সম্পূর্ণ জায়গাটাই খুব পবিত্র আসলে। আগেরবার মনেস্ট্রির ভেতরটাও খোলা ছিল, তাই দেখিয়েছিলাম। মনেস্ট্রির সামনে ছোট্ট একটা বসার চেয়ার, আর এই হলো মনেস্ট্রির দরজা। আর মনেস্ট্রির সামনে থেকে এই হলো পাহাড়ের দৃশ্য। কি দারুণ না? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ধোত্রে আসার সেরা সময় কোনটা, আমি বলবো সারা বছর। বছরের যে কোনো সময় আপনি এরকম একটা জায়গায় আসতে পারেন। প্রতি ঋতুতে এর সৌন্দর্য এক এক রকম, তাই ধোত্রে আসার কোনো আলাদা করে সেরা সময় হয় না। তবে গ্রামাটিক্যালি বলতে গেলে মার্চ থেকে মে ফুল, রোডোডেনড্রন এই সমস্ত দেখার জন্য, এবং অক্টোবর থেকে ডিসেম্বর পরিষ্কার আবহাওয়া এবং কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য। মনেস্ট্রি আর শিব মন্দিরের পাশ থেকে বাঁধানো যে রাস্তা ওপর দিকে উঠে এসছে, সেই রাস্তাই সোজা চলে গেছে ওয়াচ টাওয়ারের দিকে। এই রাস্তা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটাই রাস্তা, একটু চড়াই আছে রাস্তাটা, ধীরে সুস্থে যাওয়াই ভালো। আর যেহেতু সবে আমরা এক্ষুনি এসেছি, অ্যাক্লিমেটাইজড হতে একটু টাইম লাগবে, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি জোরে জোরে হাঁটলে। সবে খেয়েও উঠেছি। এই দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, দূরে মানে বিশাল দূরেও নয়, এখান থেকে ওই 1-150 মিটার মতন হবে যতটা এসেছি। ধোত্রে ওয়াচ টাওয়ারে চলে এসেছি, এবং এই ওয়াচ টাওয়ারের মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি একদম পিছনে, এইখানে সূর্যাস্তটা হচ্ছে পশ্চিম আকাশ এখানে। আর এই দিক থেকে দূরে উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে টংলু টপ, আমাদের কালকে ডেস্টিনেশন। একদম ওই যে এই মানে সামনের পাহাড়টার পিছনের ওপরে। তারপর এখান থেকে পুরো এই পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। সানসেটটাও খুব সুন্দর দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকে। আর এইখান থেকেই ডান দিকে যত আপনি চোখটা ঘোরাবেন, এখান থেকে তো সুন্দর একটা ভ্যালি ভিউ আছেই, আর এই সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আসে। দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। এখন তো মেঘে ঢাকা, বুঝতেই পারছেন, কিন্তু সকালবেলা এই পুরো জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা থাকে। আর এইখানে দেখতে পাচ্ছি যে রডোডেনড্রনের কুঁড়িগুলো ধরেছে ভালো, আর সামনের গাছটাতে আবার অনেকগুলো ফুটে নষ্টও হয়ে গেছে। অল্টিটিউডের জন্যই এটা হচ্ছে হয়তো। এই দিকে পুরো এই হচ্ছে ভিউ, আর এই হলো ওয়াচ টাওয়ারটা। নিচে এরকম এরিয়া রয়েছে, আর ওপরে একটা কাঁচের ঘর যেটাতে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাবে। আর এবার আমরা চলে এসেছি শিব মন্দিরে, মানে ওয়াচ টাওয়ার থেকে নামবার সময় ডান দিকের যে রাস্তা সেটা ধরে চলে আসলেই সোজা চলে আসবেন শিব মন্দিরে, একদম মনেস্ট্রিটার পাশে বা পিছনে বলা যেতে পারে। এই শিব মন্দিরে ভেতরের প্রাঙ্গণ, এইখানে একটা যজ্ঞবেদী আছে সামনে, আর একদম সামনে মন্দিরের সামনে একটা নন্দী ভগবানের মূর্তি। আর ভিতরের মূর্তিটা
এর আগে আমি দেখিয়েছিলাম, এবারে বন্ধ রয়েছে তাই ভিতরটা দেখাতে পাচ্ছি না। ভিতরে খুব সুন্দর ঘণ্টাধ্বনি হয়। আর সবচেয়ে যেটা ভালো লাগে এই শিব মন্দির প্রাঙ্গণ থেকে পুরো গ্রামের ভিউটা অপূর্ব লাগে। এই যে এখান থেকে পুরো ধোত্রে গ্রামটা এইরকম লাগছে। এখন ঘড়িতে সময় 5:50। এখান থেকেও ওঠবার রাস্তা আছে। আর এই যে ডান দিকের পাইন ফরেস্টটা, এই পাইন ফরেস্টের জাস্ট পিছনেই হচ্ছে ওয়াচ টাওয়ারটা। ধোত্রে বাজারেই রয়েছে এই রকম একটি দোকান, এরকম বেশ কয়েকটি দোকান রয়েছে, তার মধ্যে এই দোকানটাতে আপনি পাবেন অনেক রকম ফলের ওয়াইন। সেখানকার মধ্যে সবথেকে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে রোডোডেনড্রনের ওয়াইন, লালিগুরাসের ওয়াইন, এই যে ধোত্রের লোকাল। আর তার ঠিক পাশেটা হচ্ছে কিউই। এগুলো আপনারা টেস্ট করতে পারেন অ্যালকোহল ছাড়া বা অ্যালকোহল দিয়ে, সেটা আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ উনি করবেন। अच्छा ये क्या है? ये जिंजर का वाइन है। जिंजर का वाइन। और ये ऑरेंज का है। ऑरेंज। और ये ऑरेंज का है। हाँ। अच्छा ये जिंजर हो गया। ये बनाना है। बनाना। और ये कीवी, हम लोग का इधर का ऑर्गेनिक कीवी। हाँ। ये भी कीवी। हाँ कीवी है। अच्छा ये तो रोडोडेंड्रन है। ये कीवी हम लोग का इधर का कीवी है, जो बड़ा बड़ा मिलता है वो हाइब्रिड होता है। अच्छा अच्छा इसका प्राइस कितना है? आप ग्लास में खाएगा तो 50 है, बोतल में ले तो 300। अच्छा इसमें अल्कोहल है? ये अल्कोहल बहुत ही कम होता है इसमें, इतना अल्कोहल नहीं होता है, सभी ये पी सकते हैं। আচ্ছা আচ্ছা তাহলে তো আমার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক আপনারা চাইলে এটা খেতে পারেন। এক গ্লাসের দাম 50 টাকা আর বোতল নিলে 300 টাকা। ধোত্রেতে নবনির্মিত বেশ কয়েকটি হোমস্টের মধ্যে আমাদের চোখ টানলো এই কুসাং হোমস্টে। এই 4 বেডের একটা রুম, এখানে 4 জন থাকতে পারবেন, 2টো বিছানা আছে এইরকম। আর সবচেয়ে যেটা ভালো লাগছে এই উইন্ডো সাইডটা, এখান থেকে দেখুন যে এইরকম একটা ভিউ পাবেন। একটা ছোট্ট সাইড টেবিল আছে, ওয়াইফাই রয়েছে। বাথরুমটা দেখে নিন আগে। এই যে বাথরুম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারওয়ালা বাথরুম, কোমোড বেসিন খুবই সুন্দর। আর এই হলো এর ব্যালকনি থেকে ভিউ। দেখুন এখান থেকে দার্জিলিংটা কি ধরনের লাগছে দেখুন, পুরো ঝলমল করছে হীরের মতো। ফাঁকা নেই দেখুন, আলোর পাশে আলোগুলোর মাঝে ফাঁক নেই না। আর আকাশে চৈত্র পূর্ণিমার চাঁদ, বাবা অবিশ্বাস্য সুন্দর, অবিশ্বাস্য, মানে এটা নিজের চোখে দেখতে হবে। হ্যাঁ সন্ধেবেলায় এক প্রস্থ মোমো টোমো খেয়ে আমরা বাইরে বসে দারুণ আড্ডা দিচ্ছিলাম। এখন আকাশে চৈত্র পূর্ণিমার চাঁদ আর ওদিকে ঝলমলে দার্জিলিং, এই নিয়ে দারুণ একটা সন্ধে কাটালাম। আর এখন বসে আড্ডা মারতে মারতেই আমাদের ডিনার টেবিলে খাবার চলে এসছে। পুরো এই হোমস্টেটাতে কেন আমরা দ্বিতীয়বার এসে থাকলাম, পুরো মানে পরিবার আমাদের সাথে বসে আড্ডা মারছেন। এই হলো দাদা এবং হোমস্টের মালিক সঙ্গে ভাইয়া, ভীষণ ভালো মানুষ। এই হচ্ছে তার ওয়াইফ দিদি, ইনিও অতি ভালো। আর এই হচ্ছে ওনাদের 2 মেয়ে, ভীষণ মিষ্টি। ওনাদের সাথে আগেরবার আলাপ হয়নি, এবারে ওদেরকে প্রথম দেখলাম, আলাপ হলো। মানে পুরো পরিবারটাই এত মিষ্টি, মানে এখানে আসলে আপনি ওনাদের আত্মীয় হয়ে যাবেন। এটা আমরা মানে ভিডিও করাবার জন্য বলছি না, এটা একদম অনেস্টলি বলছি। এখানে আসলে, এখানে থাকলে, এনাদের আতিথেয়তা পেলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বললাম। 9টা বেজে গেছে আর বসে গেছি ডিনার টেবিলে। মনে আছে আগের বার এই জায়গায় বসে ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার আর করতে হয়নি, মানে আজকে কারেন্ট অফ হয়নি। আর সুন্দরভাবে খাবার দাবার সাজানো গোছানো চলে এসছে। রাত্রে ভাত খাবো বলেছিলাম, রুটি চাইলে ওনারা রুটিও করে দিতেন। সুন্দর একটা ভাত, যেখান থেকে দারুণ মিষ্টি একটা সুবাস আসে, সেরকম একটা ভাত। এখানে সুন্দর একটা পাত্রতে এরকম সবজি দেওয়া হয়েছে, একদম এখানেই চাষ করা এই সবজিগুলো, ভীষণ অর্গ্যানিক। এইটা তো ঘি দুপুরবেলাও খেয়েছি, ফেভারিট দেশি ঘি, এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এইটা দুপুরে দেখানো হয়নি, এটা হচ্ছে তেঁতুলের একটা পাল্প টাইপের, এটা পুরো অমৃতের মতো, যারা টক খেতে ভালোবাসে পুরো জিভে জল এসে যাবে। এটা হচ্ছে চিকেন, রাত্রে স্পেশাল, দারুণ লাগবে। আর এখানে ডাল আছে একটু, তার সাথে এখানে পাঁপড় আছে, আর এখানে কমপ্লিমেন্টারি স্যালাড আছে। এই দিয়ে তাড়াতাড়ি ডিনার শেষ করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে রাত্রে ট্রেনে আরএসি সিট থাকায় খুব একটা ভালো ঘুম হয়নি। আর কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব উঠে ধোত্রেটাকে আরেকটু ভালো করে দেখে তারপর আমরা বেরিয়ে পড়বো টুমলিং এর উদ্দেশ্যে। সেজন্য চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বের ভিডিওতে। আপাতত গুড নাইট।
সান্দাকফু ট্রেকের প্রথম পর্ব এই ধোত্রে গ্রামের গল্প এখানেই শেষ হলো। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের পর্বে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। একটু এগোতেই টংলুর প্রথম দর্শন। ভিউটা মানে চায়নার সেই গ্রেট ওয়ালের মতন একটা লুক।